আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবিরস মেথড চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন সংকটে তোমরা বাসায় থেকে পড়াশোনা করছো। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেনের পার্ট নাম্বার 3। আমরা ইতিপূর্বে পার্ট 1 এবং পার্ট 2 আমরা আলোচনা করেছিলাম। সেই পার্ট 1 এবং পার্ট 2তে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা সেই ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমরা আলোচনা করব পার্ট 3। তবে যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখবা না তারা আজকে আমার এই ক্লাসটা বুঝতে পারবা না। তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা তোমরা ফেস করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট বক্সের কমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওটা তোমাদের সমস্যা সমাধানের জন্যই আমরা ক্লাসটা আয়োজন করব। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পার্ট 3 ট্যাগ কোশ্চেনের পার্ট 3 মূল আলোচনায়। প্রথমেই আমি লিখেছি তোমাদের জন্য এখানে একটা টেকনিক দিয়েছি। টেকনিকটা তোমরা একটু খেয়াল করবে। Everyone, everybody, anyone, anybody, someone, somebody, no one, nobody, none, all, plural noun। অর্থাৎ আমি যে বক্সের মধ্যে যে শব্দগুলো লিখেছি এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনে আমাদের করণীয় কি সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। এগুলো যখন থাকবে তখন সেখানে আমরা বসাবো ট্যাগে দে বসাবো। আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম ট্যাগে দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে অক্সিলিয়ারি পার্ট আর একটা হচ্ছে প্রোনাউন পার্ট। আমরা আলোচনা করছি এটা হচ্ছে প্রোনাউন পার্ট নিয়ে। তো এই সকল শব্দগুলো যখন তোমরা কোনো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট আকারে দেখতে পাবা তাহলে অবশ্যই তোমরা সেখানে দে বসাবা। তবে সাবজেক্ট যদি না থাকে, যদি অবজেক্টে থাকে বা অন্য কোথাও থাকে তাহলে সেখানে দে হবে না। অবশ্যই এই ওয়ার্ডগুলো অবশ্যই সাবজেক্টে থাকতে হবে। তবে এখানে আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে দের সাথে যে সকল অক্সিলিয়ারি ভার্ব বসে তা না। আমরা লিখেছি তবে দে এর সাথে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ বসে না। অর্থাৎ যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তখন দের সাথে অনেক সময় দেখা যাচ্ছে ইজ চলে আসতেছে, ওয়াজ চলে আসতেছে, ডাজ চলে আসতেছে অথবা হ্যাজ চলে আসতেছে। তো আমরা সেখানে কিন্তু এই সকল অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা বসাবো না। সেক্ষেত্রে ইজের স্থলে আমরা আর বসাবো, ওয়াজের স্থলে ওয়ার বসাবো, হ্যাজের স্থলে হ্যাভ বসাবো, ডাজের স্থলে আমরা ডু বসাবো। নিচে আমরা 3টি এক্সাম্পল আমরা শো করেছি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। এভরিওয়ান লাভস হিম, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস আছে। আমরা তোমাদেরকে পূর্বে আলোচনা করেছিলাম ভার্বের শেষে যখন অ্যাজ বা ইয়েস থাকে তখন সেটা হবে ডাজ। কিন্তু এখানে যেহেতু এভরিওয়ান আছে, এভরিওয়ানের কারণে যেহেতু এখানে আমরা বসিয়েছি দে, তো এখানে ডাজ বসার উপযুক্ত অবস্থা থাকলেও আমরা এখানে ডোন্ট বসালাম, কেননা দে এর সাথে কখনো ডাজ হয় না। এখানে অবশ্যই আমাদেরকে কি বসাতে হবে? ডু বসাইতে হবে। তাই আমরা ডু বসালাম। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এভরিওয়ান লাভস হিম, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্স, সেহেতু আমরা এখানে ডোন্ট বসালাম। সেকেন্ড এক্সাম্পলে আমরা যেটা শো করেছি তা হচ্ছে নান ওয়েন্ট দেয়ার। এখানে নান শব্দটা আমরা ব্যবহার করলাম। ওয়েন্ট এটা হলো পাস্ট টেন্স অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তো আমরা নানের জন্য আমরা বসালাম দে। আর ওয়েন্ট যেহেতু এটা একটা পাস্ট ফর্ম সেহেতু আমরা এখানে ডিড বসালাম। আর এই নান শব্দটা একটা নেগেটিভ শব্দ, আর যেহেতু সেন্টেন্সে নেগেটিভ শব্দ রয়েছে ট্যাগ কোশ্চেনে কখনো নেগেটিভ হয় না, এটাকে অবশ্যই আমাদেরকে অ্যাফার্মেটিভ লিখতে হবে। থার্ড এক্সাম্পলে আমরা লিখেছি অল স্টুডেন্টস অ্যাটেন্ড ইন দ্য ক্লাস। এখানে লিখেছি অল স্টুডেন্টস, অর্থাৎ অল এর পরে আমরা একটা প্লুরাল নাউন দিয়েছি স্টুডেন্টস। এখানে যেহেতু আমরা প্লুরাল দিয়েছি সেহেতু আমরা এখানে লিখেছি আমরা দে, আর এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাই আমরা দিয়েছি ডোন্ট, আর যেহেতু এটা হ্যাঁ বোধক তাই আমরা নেগেটিভ আমরা ফরম্যাট দিয়েছি। শিক্ষার্থীরা, এই টেকনিকটা যদি তোমাদের বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা।
আমরা অবশ্যই সেই কমেন্ট বক্সের অনুযায়ী আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেব। সেকেন্ড যে টেকনিকটা আমরা লিখেছি, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে টু প্লাস V1, অর্থাৎ টু প্লাস V1 বলতে আমরা বুঝিয়েছি এটা ইনফিনিটিভ বোঝাচ্ছি আমরা। ইনফিনিটিভ হচ্ছে টু এর পরে যখন কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তখন এটাকে আমরা ইনফিনিটিভ বলি। তো কোনো সেন্টেন্সের সাবজেক্ট জায়গায় যদি আমরা ইনফিনিটিভ দেখতে পাই তাহলে আমাদের কী করণীয় আমরা এখন দেখব। এরপর আমরা সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, সহজে আমরা যেটাকে বলবো জিরান্ড কিংবা প্রেজেন্ট পার্টিসিপল। তো আমার চ্যানেলের মাঝে জিরান্ড কাকে বলে, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, পারফেক্ট পার্টিসিপল কাকে বলে, এই সকল আলোচনা নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে। তোমরা যদি জিরান্ড সম্পর্কে জানতে চাও, যদি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জানতে চাও কিংবা পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে জানতে চাও, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাদের সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমরা এই জিরান্ড সম্পর্কে জানতে পারবা, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জানতে পারবা, পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে জানতে পারবা কিংবা ইনফিনিটিভ সম্পর্কে জানতে পারবা। তারপর আছে বস্তু বা প্রাণীবাচক সিঙ্গুলার নাউন, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি বস্তুবাচক কিংবা প্রাণীবাচক যদি কোনো সাবজেক্ট থাকে, অর্থাৎ সিঙ্গুলার যদি হয়, তাহলে সেটা যদি কোনো সাবজেক্টের স্থলে থাকে তাহলে আমরা অবশ্যই বসাবো সেখানে ইট বসাবো, অর্থাৎ ট্যাগ কোশ্চেন আমরা ইট বসাবো। তো আমরা এখানে তোমাদের জন্য একটা উদাহরণ দিয়েছি, নাথিং ইজ ইম্পসিবল। তো এই নাথিং শব্দটা আইএনজি আছে তাই আমরা ইট বসিয়েছি, আর ইজ আছে তাই আমরা ইজ দিয়েছি। যেহেতু নাথিং শব্দটা এটা একটা নেগেটিভ শব্দ, আর এই নেগেটিভ শব্দ থাকার কারণে ট্যাগ কোশ্চেনে কখনোই আমরা নেগেটিভ বসাতে পারবো না, তাই এটা আমাদের কি হবে, অ্যাফার্মেটিভ হবে। তাই আমরা দিয়েছি নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট। সেকেন্ড যে এক্সাম্পল আমরা দিয়েছি তা হচ্ছে এভরিথিং লুকস বিউটিফুল, এভরিথিং লুকস বিউটিফুল। এখানে আমরা লিখেছি আইএনজি যুক্ত একটা ওয়ার্ড দিয়েছি। এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা হচ্ছে আমরা যেটা লিখেছিলাম যে বার প্লাস আইএনজি অথবা যে কোনো আইএনজি শব্দ, যে কোনো আইএনজি থাকলেই হলো, সমস্যা নেই, বার্বের সাথে আইএনজি থাকতে এমন কোনো কথা নাই, আইএনজি যুক্ত শব্দ লিখলেও হলো। এভরিথিং লুকস বিউটিফুল, এই এভরিথিং আইএনজি যুক্ত শব্দের কারণে আমরা দিয়েছি, আমরা এখানে ভার্বের ইট দিয়েছি, আর ভার্বের শেষে এস বা ইএস থাকার কারণে আমরা ডাজ দিয়েছি। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে, অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্স, এভরিথিং লুকস বিউটিফুল, সব কিছু সুন্দর দেখাচ্ছে, এই সেন্টেন্সটি যেহেতু হ্যাঁ বোধক তাই আমরা এখানে ডাজেন্ট অর্থাৎ নেগেটিভ আমরা শব্দ ব্যবহার করেছি। থার্ড যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ আ গুড প্র্যাকটিস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই টু ওয়াক, আর ইন দ্য মর্নিং এটা হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্টের যে কমপ্লিমেন্ট আছে সেই কমপ্লিমেন্টটা এখানে আমরা দেখেছি। তো সুতরাং টু ওয়াক ইন দ্য মর্নিং ইন দ্য ইজ আ গুড প্র্যাকটিস, এই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন হবে ইজ নট ইট, অর্থাৎ ইজেন্ট ইট, তাহলে হলো টু ওয়াক এর কারণে ইট বসেছে, আর যেহেতু ইজ আছে তাই ইজ বসেছে, আর যেহেতু সেন্টেন্সটা হ্যাঁ বোধক তাই আমরা এখানে না বোধক ইজেন্ট আমরা লিখেছি। শিক্ষার্থীরা, এতেও যদি তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট অনুযায়ী অবশ্যই আমরা চেষ্টা করব ভালো একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে। চলে যাচ্ছি আমরা থার্ড যে আমাদের টপিক রয়েছে, সেই থার্ড টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যে কোনো পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সেটা ভালো করে খেয়াল করবে। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সগুলো দেখতে অনেকটা হ্যাঁ বোধক, কিন্তু আসলে মূলত সেন্টেন্সটি হ্যাঁ বোধক না, সেন্টেন্সটি মূলত কি না বোধক। এখন এই না বোধক সেন্টেন্সটা আমরা বুঝবো কিভাবে, সে বুঝার একটা প্রক্রিয়া আমরা এখানে লিখেছি। বেয়ারলি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম। এখানে আমরা স্কেয়ারসলি একটা শব্দটা লেখা দরকার ছিল, আমরা লিখি নেই, SCARCELY, অর্থাৎ স্কেয়ারসলি। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ারসলি, সেলডম, নো সুনার হ্যাড, নাথিং, no one, nobody, none, two, scarcity, so, that. এই যে আমি যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমরা ধরে নেব সেন্টেন্সটি হচ্ছে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্স যখন নেগেটিভ হয় তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ হ্যাঁ বোধক হবে। তো আমি লিখেছি এগুলো ট্যাগ কোশ্চেনে থাকলে কি হবে, ট্যাগ কোশ্চেনগুলো কি হবে, হ্যাঁ বোধক হবে, অর্থাৎ এগুলো যুক্ত সেন্টেন্সটা তো নেগেটিভ,
তো ট্যাগ কোশ্চেন তো অবশ্যই কি হবে, অ্যাফার্মেটিভই হবে। তো আমরা তোমাদের জন্য এখানে দুইটি এক্সাম্পল আমরা শো করেছি, তোমরা একটু খেয়াল করলে খুব ভালোভাবে বুঝতে পারবে। হি হার্ডলি কামস হিয়ার, এখানে এই হার্ডলি শব্দটা আমরা এখানে ব্যবহার করেছি, এখানেও হার্ডলি রয়েছে। এই হার্ডলি সেন্টেন্সটার মধ্যে, এই সেন্টেন্স হার্ডলি শব্দটা সেন্টেন্সটার মধ্যে থাকার কারণে সেন্টেন্সটি কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, তাই আমরা এখানে অ্যাফার্মেটিভ দিয়েছি। হি আমাদের এখানে প্রোনাউন আছে, তাই আমরা এখানে হি বসিয়েছি। ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যেহেতু রয়েছে, তাই আমরা ডাজ বসিয়েছি। আর হার্ডলি শব্দটা যেহেতু নেগেটিভ, তাই আমরা ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ বসাবো না, সেখানে আমরা অ্যাফার্মেটিভ বসিয়েছি, তাই আমরা এখানে নটটা আমরা কেটে দিয়েছি। সেকেন্ড যে এক্সাম্পল রয়েছে সেটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরও একটি কি রয়েছে, নেগেটিভ শব্দ রয়েছে। আ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ এখানে এই সেন্টেন্সটার মানে হচ্ছে ঘেউ ঘেউ যে কুকুর ঘেউ ঘেউ করে, সেই ঘেউ ঘেউ করা কুকুর খুব কমই কামড়ায়, অর্থাৎ কামড়ায় না বললেই চলে, নেগেটিভ শব্দ সেলডম। এই নেগেটিভ থাকার কারণে আমরা এই ট্যাগ কোশ্চেনটি কি দিয়েছি, অ্যাফার্মেটিভ দিয়েছি। আমরা লিখেছি এ বার্কিং ডগ, এটা একটা প্রাণীর কথা বলেছে। আমরা উপরে লিখেছিলাম বস্তু বা প্রাণীবাচক সিঙ্গুলার নাউন থাকলে তাহলে ইট বসে, তাই আমরা এই বার্কিং ডগ যেহেতু এটা একটা প্রাণীর কথা বলছে এবং এটা একটা সিঙ্গুলার, তাই আমরা ইট বসিয়েছি। আর অ্যাজ বা ইয়েস বাইটস, অ্যাজ বা ইয়েস আছে, তাই আমরা দিয়েছি ডাজ। আর যেহেতু সেলডম শব্দটা থাকার কারণে সেন্টেন্সটা নেগেটিভ, তাই আমরা এখানে নেগেটিভ শব্দটা বসাই নেই, তাইলে আমরা এখানে দিয়েছি শুধুমাত্র ডাজ দিয়েছি। তো এই আজকে আমরা এই তিনটা টেকনিক তোমাদের জন্য আলোচনা করলাম। আজকে আমাদের আলোচনাটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের পার্ট 3। আমরা তোমাদেরকে এই আস্তে আস্তে করে আলোচনা করার কারণ হচ্ছে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। তবে তোমরা অবশ্যই এই পার্ট দেখার পূর্বে তোমরা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 ভালোভাবে দেখে নিবা, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পরবর্তীতে পার্ট 4 এর জন্য তোমরা ওয়েট করো। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।